তৃণমূল পাঠিয়েছে না কে পাঠিয়েছে জানা নেই। এই মেটিয়া বুরুজ কোম্পানি, পার্ক সার্কাস কোম্পানি, এরা তৃণমূল সিপিএম কিছু বোঝে না। এদের একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ভালো করে পড়ুন, পড়াশোনা করুন, আপনারাও বুঝতে পারবেন। আমরা বললে আমাদের নাম খারাপ হয়, আমাদেরকে সাম্প্রদায়িক শব্দটা শুনতে হয়। এরা কখনো তৃণমূলকে ব্যবহার করে, কখনো সিপিএমকে ব্যবহার করে, কখনো অন্য পার্টিকে ব্যবহার করবে, কখনো আইএসএফকে ব্যবহার করবে, কখনো কংগ্রেসকে ব্যবহার করবে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ওই এলাকায় গিয়ে গণ্ডগোল পাকানো, সম্পত্তি নষ্ট করা, হিন্দুদেরকে ভয় দেখানো, হিন্দু মহিলা সাংবাদিকদেরকে শ্লীলতাহানি করা, পারলে তাদেরকে করা। এই হচ্ছে এদের উদ্দেশ্য। এদের কোমর ভেঙে না দিলে পরে এই বিষ ভারতবর্ষ থেকে যাবে না, বাংলা থেকে যাবে না। যে অ্যারেস্ট হয়েছে 14 জনের ভেতর মোহাম্মদ আফরোজ, মেটিয়াবুরুজের বিধায়কের সঙ্গে তার গাড়িতে ভোট প্রচারের ছবি দেখা গেছে এবং তার হাতে বন্দুক নিয়ে একাধিক রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কি বলবেন? মেটিয়াবুরুজের বিধায়ক বলছেন ওর সঙ্গে আমার সম্পর্ক নেই। আমার তো মনে হয় যে গুন্ডা দমন যে আইন, সেই আইনে একে তো গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার হয়েছে। এর পরবর্তী পদক্ষেপে প্রয়োজনে বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তার কোনো এর মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সে কোনো কাজ করেছে কিনা। এবং এই ধরনের আফরোজ হোক বা অন্য কেউ হোক, তাদের কোমর ভাঙার চেষ্টা করা উচিত। কেউ ছাত্র নয়, এরা একটা সুযোগ নিয়েছিল যে এই বাম, অতি বাম, ঝান্ডু বাম সব মিলিয়ে যা আছে তাদের কাঁধে পা দিয়ে, বা বামেরা এদের কাঁধে পা দিয়ে একটা বিশৃঙ্খলা চালু করবে, পুলিশের উপর বোতল ছুঁড়ে মারবে, জুতো ছুঁড়ে মারবে, সাংবাদিকদেরকে হেনস্থা করবে এবং পুলিশ লাঠিচার্জ করবে। এটা তাদের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য সফল হয়নি। এখন সবার ছবি এআই দিয়ে খুঁজে বের করা হবে, চিন্তার কিচ্ছু নেই। কুণ্ডলী বের করে নেব, আমরা জন্মগোষ্ঠী বের করে নেব, নিয়ে তাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন গুন্ডা দমন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে এদের বিরুদ্ধে চরম থেকে চরমতম ব্যবস্থা, শুধু এদের নয়, এদের সম্পত্তি ক্রোক করে, নিলাম করে জনগণের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির ক্ষতিপূরণ করা উচিত। ফাইল ওপেন হচ্ছে 21শে জুলাই যে ঘটনা নিয়ে, সেটা নিয়ে মনীশ গুপ্তের বিরুদ্ধে ফাইল ওপেন হচ্ছে। কি বলবেন? কংগ্রেস কালকে মেলও করেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে এই মনীশ গুপ্ত সাহেবের বিরুদ্ধে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, সেই সময় তিনি অভিযোগ তুলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের তোলা অভিযোগ যে মনীশ গুপ্ত এই গুলি চালনার কাণ্ডে যুক্ত। হঠাৎ করে আমরা দেখলাম যে 11 সালে এই মনীশ গুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির হয়ে দাঁড়িয়ে গেলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে জিতলেন এবং মন্ত্রীও হয়ে গেলেন। অর্থাৎ যে এই অপরাধটা সংগঠিত করেছিল বা যার আদেশে হয়েছিল সে কোনো শাস্তিই পেল না। এখন স্বাভাবিকভাবে সবার কাছ থেকে দাবি উঠছে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো তদন্তকারী সংস্থা দেখবে, তদন্ত করে। মুখ্যমন্ত্রী স্কুটিতে চেপে 7 কিলোমিটার গেছেন, সেক্ষেত্রে ট্রাফিক আইন ভাঙা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখুন, আমার তো ট্রাফিক আইন ভাঙার থেকেও সবথেকে বড় কথা আমার যে বিষয়টি, মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন, তার বয়স অনেক, তাকে এইভাবে হেলমেট ছাড়া স্কুটির পেছনে বসে যেতে দেখে আমার একটু অস্বস্তি হচ্ছিল। কারণ হঠাৎ করে যদি উনি পড়ে যান তখন বলবে মোদি ফেলে দিয়েছে, বিজেপি ফেলে দিয়েছে। এটা আমার চিন্তার। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ওনাকে আমি অনুরোধ করবে বাইকে চড়ে যাবেন না, গাড়িতে চড়েই যান। অসুবিধা হলে বলবেন, আমরা গাড়িরও ব্যবস্থা করে দেবো। দেখুন, ওনাকে এখন প্র্যাকটিস করতে হয়, কারণ ওনার বাড়িতে ওনাকে একসময় তো ধাক্কা মেরে কেউ ফেলে দিয়েছিল। সেজন্য ওনাকে বাড়িতে থাকতে গেলে প্র্যাকটিস করতে হয়। ধাক্কা মারলে অন্যকে ধাক্কা মারতে হবে ওনাকে। আর এই রাজ্যে বছরের পর বছর না মুখ্যমন্ত্রী আবাস আছে, না মন্ত্রীদের থাকার ব্যবস্থা আছে। সাংসদরা, ধরুন উত্তরবঙ্গের সাংসদ বা জঙ্গলমহলের কোনো একজন সাংসদ কোনো কাজে কলকাতায় এলো, কোথায় থাকবে সে? কারো কাছে কোনো ইয়ে নেই। আমরা প্রথম হোটেল ভাড়া নিয়ে থাকতাম।